নমস্কার সুধী দর্শকবৃন্দ, আরও একবার আপনাদের স্বাগত জানাই স্টেট গার্ড নিউজ রুম থেকে। আজকে আপনাদের জন্য আমরা যাকে এনেছি তার সঙ্গে আগেও আমরা একটা অনুষ্ঠান করেছি, সবাই চেনেন, কিন্তু আজকে একটা ভিন্নধর্মী অনুষ্ঠানের জন্য তাকে ডেকেছি। শ্রী নিখিল কুমার চক্রবর্তী মহাশয়, তাকে আগে আমরা পেয়েছি সাহিত্যিক হিসেবে, সেই দিকটাকে আলোচনা করার জন্য এনেছিলাম। তিনি সাহিত্যিক হওয়ার পাশাপাশি রেলের একজন কর্তা ব্যক্তি ছিলেনই বলছি, কথা প্রসঙ্গে বুঝতে পারবেন। আজকে আমরা রেল সংক্রান্ত বিভিন্ন আলোচনা করব এবং কিছু অজানা দিক জেনে নেব তার কাছ থেকে। তাই নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার আর কিছু নেই, পরিচিত মুখ আগেও দেখেছেন, আজকেও আবার দেখছেন। প্রথমেই বলি, রেলে দীর্ঘ জীবন অতিবাহিত করেছে চাকরি সূত্রে এবং শেষ করেছো একটা বড় পদ দিয়ে, সিপিআরও, মুখ্য জনসংযোগ আধিকারিক। শুরুটা কিভাবে রেলের সঙ্গে? শুরুটা যখন হয়েছিল, সত্যি কথা বলতে কি, তখন চাকরি কি জিনিস সেটা আমি বুঝতাম না। আমি তখন হায়ার সেকেন্ডারি পড়ি। আচ্ছা। আমার বাবা সেই সময় হঠাৎই মারা যান। বাবা রেলকর্মী ছিলেন। আচ্ছা। বাবা সেই সময় হঠাৎ মারা যান। আমার মনে আছে বাবা মারা গিয়েছিলেন আমাদের হায়ার সেকেন্ডারি টেস্ট পরীক্ষার ওই অলমোস্ট মাসখানেক আগে। আচ্ছা। তো আমার সেই সময় মাথায় একটাই চিন্তা এসেছিল, প্রথম চিন্তাটা এসেছিল যে আমি টেস্ট পরীক্ষা কি করে দেব। তখন আমার টাউন স্কুলের হেডমাস্টার মশাই ছিলেন তুষার বাবু। তো আমি কাছা পড়েই তার কাছে গিয়েছিলাম, গিয়ে বলেছিলাম যে স্যার, আমাদের এই অবস্থা, আমি টেস্ট পরীক্ষা কি করে দেব। তো আমার মনে আছে এখনো, তিনি আমার খুব সস্নেহে মাথায় হাত বুলিয়ে আমাকে বলেছিলেন, কে তোকে বলেছে যে তোকে টেস্ট পরীক্ষা দিতেই হবে? তুই কি ছাত্র সেটা তো আমরা জানি, সুতরাং তোর ওটা নিয়ে চিন্তা করতে হবে না, তুই বাবার কাজ ভালো করে কর। আচ্ছা। তো যথারীতি আমি কাজ টাজ করার পর উনি আমাকে টেস্টে অ্যালাউ করে দিয়েছিলেন, পরীক্ষায় বসার জন্য আমাকে সুযোগ দিয়েছিলেন। কিন্তু যেটা হয়েছিল সেটা হচ্ছে, আমি না সমস্ত কিছু ভুলে গিয়েছিলাম। মানে আশ্চর্য জিনিস, আমার মনে হচ্ছিল এখন যেমন ওই ডিলিট বাটনটা টিপে দিলে সমস্ত ডিলিট হয়ে যায়, সেটা মাথা থেকে পুরো চলে গিয়েছিল। সেই সময়তে আমি সব জায়গাতে যার কথা বলি, আমি সেই সময় রানী সাহেবের পারে দাদা বৌদি বলে বিখ্যাত ছিলেন, তারা প্রাইভেট টিউশন করতেন সায়েন্সে। সেই দাদা যদি আমার পাশে না থাকতো তাহলে হয়তো আমি আজকের এই নিখিল তৈরি করতে পারতাম না। তো যাই হোক, সেই দাদার কাছে পড়াশোনা করে সে দিন রাত তার কাছে থেকে আবার সেগুলোকে রিগেন করা, পরীক্ষায় বসা, ভালোভাবে হায়ার সেকেন্ডারি পাস করা, এসবগুলো হলো। কিন্তু যে প্রসঙ্গটা বলছিলাম, তখন আমাদের চরম দারিদ্র আমাদের গ্রাস করে নিয়েছিল। কারণ তখন সত্যি কথা বলতে কি, কোনো আত্মীয় স্বজনকে আমরা সেরকম ভাবে পাশে পাইনি, আর রোজগারও সেরকম ছিল না। আজকে বলতে বাধা নেই, কারণ আজকে আমি যাই বলি না কেন, লোকে সেটা আমার কথাটা মানবে বলে আমার মনে হয়। সেই সময়তে এটা সত্য, মানে এটা কঠোর বাস্তব, যে সেই সময় এমন দিনও গেছে যে আমি সারা দিনে ওই এক মুঠো মুড়িও খাবার জন্য জোটেনি আমার, এরকম দিনও গেছে। তারপরে তখন আমার হাতে কম্প্যাশনেট গ্রাউন্ডের চাকরিটা নেওয়া ছাড়া আমার হাতে তখন আর কোনো উপায় ছিল না। রাদার ওই চাকরিটা তখন আমার হাতে স্বর্গ ছিল। আচ্ছা। এবং আমি অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম কবে সেই চাকরিটা পাবো। তা বাবা মারা যাওয়ার প্রায় 2.5 বছর পরে, কারণ বাবা মারা গিয়েছিলেন 78 নভেম্বরে, আমি চাকরিটা পেয়েছিলাম 81 মার্চে। আচ্ছা। তো আমি রেলের চাকরি পাই। চাকরি পেয়ে আমি যখন ট্রেনিং স্কুলের জন্য যাচ্ছি ধানবাদে ভুলি ট্রেনিং স্কুলে, তখন এই পূর্বা এক্সপ্রেসের নাম পূর্বা এক্সপ্রেস ছিল না, তখন এর নাম ছিল এসি এক্সপ্রেস, এয়ার কন্ডিশন এক্সপ্রেস। আমি সেই এয়ার কন্ডিশন এক্সপ্রেসে করে ধানবাদে গিয়ে ওখান থেকে ট্রেনিং এ গিয়েছিলাম একা। যে ছেলে কোনোদিন বাড়ির বাইরে বেরোয়নি, পিওরলি, বাবা যতদিন বেঁচে ছিলাম আমি পিওরলি আঙুল চষে ছেলে ছিলাম। আমি ওই পড়াশোনা ছাড়া আর ওই ডান পিটিমি করে বেড়ানো ছাড়া আর জীবনে কিচ্ছু করিনি সেই সময়টায়। বাবা মারা যাওয়ার পর প্র্যাকটিক্যালি আমি পৃথিবীকে দেখেছি, দুনিয়াকে দেখেছি। দিয়ে আমি তারপরে ওই ট্রেনিং এ গেলাম, ট্রেনিং থেকে ফিরে এলাম। ফিরে আসার পর আমাদের একটা প্র্যাকটিক্যাল ট্রেনিং হয়। ওই প্র্যাকটিক্যাল ট্রেনিংটা আমার হয়েছিল হাওড়া স্টেশনে। আচ্ছা। এবং সত্যি কথা বলতে কি, আমি ওই হাওড়া স্টেশনে প্রথম যখন প্র্যাকটিক্যাল ট্রেনিং হচ্ছে, সেই সময় মানে আমার মনে হয়েছিল কোন সমুদ্রে এসে পড়লাম আমি। তখন আমার জাস্ট 18+ এজ, ভালো করে গোপে বেরোয়নি তখন। কোন সমুদ্রে এসে পড়লাম, মানে একটা সুন্দর সাজানো গোছানো জগৎ থেকে একদম পুরো চলে, মানে কি বলবো, পুকুর থেকে তুলে কাউকে যদি সমুদ্রে ফেলে দেওয়া হয় যে অবস্থা হয়, আমার সেটা হয়েছিল। এবং আমি ঢুকেছিলাম অ্যাজ টিকিট কালেক্টর। আচ্ছা। কথা সূত্রে উঠে এলো শিক্ষক ছাত্রের যে সম্পর্কটা তুষার বাবুর কথা বললে,
এই সম্পর্কটা আজকের দিনে বিরল হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর কি। যাই হোক, ওই প্রসঙ্গে ঢুকবো না। এবার তাহলে অনেকটা বড় হয়ে যাবে অনুষ্ঠানটা। বাবু তো নয়, আমি সৌভাগ্যবান যে আমি আমার জীবনে যেসব মাস্টারমশাইদের পেয়েছি, সত্যি এখনো তাদের সাথে আমার সম্পর্ক আছে। যেমন আমি বলি, প্রসঙ্গে ক্রমে বলেই দিই, দাদা বৌদির সাথে সম্পর্ক এখনো আছেন, তারা বৃদ্ধ হয়েছেন। তাদের এমনকি তাদের অভিযান গোষ্ঠী থেকে যে বইমেলা হয়, সেই বইমেলায় শিক্ষক হিসেবে তার দাদা বৌদিকে গুণীজন সম্বর্ধনাও দেওয়া হয়েছে। তো তারপরে আমি যখন হায়ার সেকেন্ডারি সায়েন্স থেকে আমি যখন কমার্সে কনভার্ট করলাম, কমার্সে কনভার্ট করেছিলাম, তার কারণ হচ্ছে আমি জানি আমাকে চাকরিটা করতে হবে, যে কোনো দিন আমি চাকরি পাবো। তো ন্যাচারালি চাকরি করতে গেলে তো দিনে কলেজ করলে হবে না, নাইট কলেজ চাই। তখন একমাত্র বিকমটাই নাইট কলেজে ছিল, আমি বিকমে ভর্তি হয়েছিলাম এবং সেই অ্যাডভাইসও আমাকে দাদাই দিয়েছিলেন। মানে রাজ কলেজ দিয়ে আমি রাজ কলেজে ভর্তি হয়েছিলাম বিকমে। এবার প্রাইভেট পড়বো কার কাছে, তো আমাকে ওই দাদার সঙ্গে করে নিয়ে আমাকে গিয়েছেন। দাদা বলতে চার কথা বললাম, দাদা বলতে অশোক ঘোষ, মিতা ঘোষ। সেই অশোক দা আমাকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন কমল বাবুর কাছে। কমল ঘোষ, যিনি এখন বর্ধমানের নামকরা একজন প্র্যাকটিসিং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। তার ছেলে বিশ্বেশ্বর ঘোষ একজন নামকরা ট্যাক্স অ্যাডভোকেট। এখনো তাদের সাথে কিন্তু আমার সেই এক সম্পর্ক। এখনো আমার কোনো সমস্যা হলে আমি সবার আগে কিন্তু ওই আমার মাস্টারমশাইদের সাথে কথা বলি। আচ্ছা, হ্যাঁ, আমি ওটাই বলতে চাইলাম, মানে ওটা যেন একটা সময় চলে গেছে আর কি। এখন বর্তমান সময়ে এই সম্পর্কগুলো দেখা যায় না। শিক্ষক ছাত্র বিষয়ে আমি আমার নিজস্ব কিছু মত আছে, আমি বলবো, কারণ আমি নিজে এক সময় প্রচুর টিউশন করেছি। তো আমার কাছে যারা পড়তো তারা কিন্তু এখনো পর্যন্ত আমার সাথে সম্পর্ক রেখে চলে এবং খুব সস্নেহের সম্পর্ক তাদের সাথে আমার রয়েছে। আচ্ছা, এবার বলি, ওই টিটি দিয়ে শুরু করেছিলে, আমি টিকিট চেকিং স্টাফে কোন কোন পদে আসীন হয়েছে? আসীন না বলে ভালো কোন কোন পদ অলংকৃত করেছো এবং কিভাবে কোথায় কোথায় পোস্টিং ছিলে, অভিজ্ঞতা কেমন? টিকিট চেকিং এ সত্যি কথা বলতে কি বর্ধমানে আমার প্রথম পোস্টিং হয়। সেই পোস্টিং নিয়েও মজার ঘটনা আছে। মানে এগুলো আমার জীবনের মণিমুক্ত, তো এগুলো বললে হয়তো ভালো লাগবে সবারই। আমার মনে আছে আমি হাওড়া স্টেশনেতে যখন ট্রেনিং নিচ্ছি, আমি তো পারছি না। একদিন মনে আছে আমার, আমি একটা হোয়াইট প্যান্ট হোয়াইট শার্ট পরে, গায়ের রংটা তখন এখনকার থেকে অনেক বেশি সাদা ছিল, তো আমি দাঁড়িয়ে আছি, হাতে একটা লাল ব্যাজ বাঁধা আছে, ফোট তো নেই, কারণ ট্রেনই আমি। তো হঠাৎ দেখি আমার চারপাশে প্রচুর মহিলা আমাকে ঘিরে ধরেছে। কেউ বলছে, আরে এটাকে মায়ের কোল থেকে তুলে নিয়ে এসছে, একে কেন দাঁড় করিয়েছে, এ কি করবে, মানে। আর আমি তত ভয় পেয়ে, মানে একটা সময় এমন এসেছিল সেই দিনে যে আমি কাঁদতে আরম্ভ করে দিয়েছিলাম। তখন হাওড়ার কয়েকজন টিকিট কালেক্টর তারা গিয়ে আমাকে নিয়ে আসে এবং ওই মহিলাগুলোকে তাতে বকে যে কেন আপনারা ওকে এরকম ভাবে টিজ করছেন, বলে আমাকে নিয়ে আসে। এবং সেই কথাটি আমার অফিসারদের কানেও যায় এবং তারা সঙ্গে সঙ্গে আমাকে ওখান থেকে অন্য জায়গাতে নিয়ে গিয়ে, যে কেউ অফিসে বসেই যা কাজ শেখাবার শেখাবো বলে করে দিয়েছিলেন। তারপর আমি অফিসে বসে কিছু কাজ ফাজ শিখি। এবার পোস্টিং এর জন্য আমাদের একটা পরীক্ষা যেতে, মানে ইন্টারভিউ মতো হয়। প্রত্যেকটা ডিভিশনের একজন করে, যিনি কমার্শিয়ালের হেড থাকেন, তাকে বলা হয় সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, সিনিয়র ডিসিএম। তো তিনি সেই পরীক্ষাটা নেন। তো আমাকে যখন বললেন, সবকিছু শুনলেন, আমি কি করে জানবো যে ভদ্রলোক আমার পরীক্ষা নিচ্ছেন তিনি ইকোনমিক্সে এমএ? আমি তো জানি না। আমাকে উনি বললেন যে এরকম ভাবে, যাও ঠিক আছে, ভালো করে চাকরি বাকরি করবে, তোমাকে আজিমগঞ্জে পোস্টিং দেওয়া হলো। এখন আমার ছবির মতো সব দৃশ্যটা চোখের সামনে ভাসে। আমি তখন ওনাকে বললাম যে আমি আজিমগঞ্জে তো চাকরি করতে পারবো না। কেন পারবো না? স্যার, আমি বর্তমান রাজ কলেজে পড়ি, আমি বিকম পড়ছি, আমি তো পড়াশোনা ছেড়ে আমি যাবো না। তুমি বিকম পড়ো? হ্যাঁ। তাহলে আমি একটু জানতে চেষ্টা করি যে তুমি কিরকম পড়াশোনা করো। তা বললাম যে হ্যাঁ ঠিক আছে, বলুন। তা আমাকে বললেন, তুমি আমাকে ছবি এঁকে দেখে বুঝিয়ে দাও যে মনোপলি মার্কেটে প্রাইস ডিটারমিনেশন কিভাবে হয়। আমার তখন বিকমের সবে সেকেন্ড ইয়ার চলছে। তার আগে আমি সায়েন্সে পড়েছি। আচ্ছা। তো যতটুকু ইকোনমিক্স পড়িয়েছিলাম, এবং মানে সত্যি কথা বলতে কি আমার সৌভাগ্য যে ওটা আমার জানা ছিল, আমি ছবি এঁকে কিছুটা ওনাকে বুঝিয়েছিলাম। উনি তখন কিছু ভুল হয়েছিল হয়তো, উনি রেকটিফাই করে দিয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে উনি আমাকে বলেছিলেন আমি ইকোনমিক্স এমএ, মানে হয়তো খুশি হয়েছিল। হ্যাঁ, খুশি হয়েছিলেন, হয়ে বলেছিলেন ঠিক আছে আমি তোমাকে বর্ধমানে পোস্টিং দিচ্ছি, কিন্তু চাকরিটি মন দিয়ে করো, যেন কোনোদিন তোমার এগেনস্টে কোনো কিছু কমপ্লেন শুনতে না হয়। তাই আমি বলে এসেছিলাম যে স্যার, আমি কথা দিচ্ছি আপনাকে যে আমার এগেনস্টে কোনো কমপ্লেন আপনি কোনোদিন শুনবেন না। উনি আমাকে বর্ধমানে পোস্টিং দিয়েছিলেন। আচ্ছা। বর্ধমানে প্রথমে এলাম টিকিট কালেক্টরের
পোস্টিং হলো মাস 5-6 বোধহয় হবে, 81 মে থেকে পুরো 81 সালটাই বোধহয় হবে। আচ্ছা, মোটামুটি 82 থেকে আমি অফিসিয়াল কাজের জন্য আমি এনগেজ হয়ে গিয়েছিলাম। আচ্ছা, দিয়ে এবারে ওই ধরো 81 থেকে 2001 পর্যন্ত আমি বর্ধমানে ছিলাম। এবার টিকিট চেকিং ডিপার্টমেন্টের বিভিন্ন যে প্রমোশন গুলো হয়, অবভিয়াসলি সেসব প্রমোশন গুলো একের পর এক হয়েছে, আচ্ছা, কিন্তু আমার ট্রান্সফারটা হয়নি। তার কারণ আমি টোটাল অফিসিয়াল কাজকর্ম যেগুলো হয়, এমনকি স্টেশন ম্যানেজারের অফিসেরও অনেক কাজকর্ম আমি অফিসে বসে করতাম। আচ্ছা, নট অনলি দ্যাট, ডিভিশনাল অফিস যেটা আছে আমাদের হাওড়া ডিভিশনের, সেই ডিভিশনেরও কিছু কিছু কাজ তারা আমাকে এখানে পাঠিয়ে দিতাম, এখান থেকে করে আবার পাঠিয়ে দিতাম। তো যার জন্য আমার ট্রান্সফারটা এখান থেকে হয়নি, আমি বর্ধমানেই পোস্টেড ছিলাম। আচ্ছা, এবং ওটা ছিলাম আমি 2001-এর এন্ড পর্যন্ত। আচ্ছা, তারপরে আমার এখান থেকে ট্রান্সফার হয় হাওড়া ডিভিশনের যে ভিজিলেন্স উইং থাকে, অ্যান্টি ফ্রড বলে, সেই অ্যান্টি ফ্রড উইং এ আমার পোস্টিং হয়। আচ্ছা, সেখানেও আমি 2002 থেকে 2005 পর্যন্ত প্রায় 3টে বছর সেখানে আমি কাজ করেছি। এর আগে আমাকে আমার বন্ধু বান্ধবরা তারা পরীক্ষা দিয়েছে, অফিসার হয়েছে, আমাকেও বলেছে, কিন্তু আমি খুব একটা বেশি গা করিনি। তার কারণ খুব সত্যি কথা বলতে কি, আমি তখন বাড়িতে টিউশন করছি, চাকরি করছি, আর এই বর্ধমানের বিভিন্ন মানে সাংস্কৃতিক অনুষ্ঠান, অভিযান গোষ্ঠীর কাজকর্ম এসব নিয়ে মেতে আছি। তো রেলের অফিসার হব এই আগ্রহটা কিন্তু তখন মাথায় আসেনি। পরবর্তী ক্ষেত্রে যখন ওই আমার বন্ধুরাই বা আমার বর্ধমানের কিছু সিচুয়েশন আমাকে কম্পেল করলো যে না, হ্যাঁ, যে অফিসার হতে হবে আমার, কারণ কিছু লোক, কিছু বদমাস লোক, রেলেরই লোক, তারা যে কোনো কারণেই হোক তাদের স্বার্থ হ্যাম্পার করছিল বলে তারা আমার পিছনে লেগেছিল। তখন আমার মাথায় জিদ চাপে যে আমি অফিসার হয়ে তোমাদের মাথায় বসবো। দিয়ে আমি প্রথম পরীক্ষাটা দিয়েছিলাম 2004-এ আমি পরীক্ষা দিয়েছিলাম, সিলেক্ট হই, অফিসার হই। 2005-এ আমি আসানসোলের ডিভিশনে অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ম্যানেজার হিসেবে পোস্টিং নিয়ে চলে যাই 2005-এ। এই হচ্ছে আমার অফিসার হিসেবে এন্ট্রি। আচ্ছা, আসানসোলে আমি 2005 থেকে 2008 পর্যন্ত ছিলাম। মানে সত্যি কথা বলতে কি, আমাদের রেলে একটা কথা আছে, যদি তোমাকে অফিসার হিসেবে সিজনড হতে হয় তাহলে আগে আসানসোল ডিভিশনে পোস্টিং। তো আমার সেটাই হয়েছিল। আসানসোল ডিভিশনে বিভিন্ন রকম জায়গাতে কাজ করার অভিজ্ঞতা বা সিচুয়েশন ট্যাকেল করার অভিজ্ঞতা, মানে এতদিন কাজ করেছি কারণ না কারণ আন্ডারে। যখন অফিসার হয়ে গেলাম তখন আমার মাথার উপরে সিনিয়র ডিসিএম ছিলেন, খুব সত্যি কথাই, কিন্তু পার্টিকুলার কিছু ফিল্ডে নিজেকে ডিসিশন নিতে হতো, একদম স্পট ডিসিশন নিতে হতো। এবং আমি অকপটে স্বীকার করছি যে ওখানে গিয়ে গিয়ে বিভিন্ন ঝামেলার সিচুয়েশন যে আমি ট্যাকেল করতে পেরেছি, বা এখনো আমার যে আসানসোল ডিভিশনের সুনামটা আছে, সেটার জন্য কিন্তু অনেকটাই আমি ঋণী বর্ধমান বইমেলার কাছে। আচ্ছা, কারণ হচ্ছে আমাদের বর্ধমান বইমেলাতে তখন মানে আমরাই নিজেরাই গেটে দাঁড়াতাম, আমরাই নিজেরা যে কোনো কিছু ঝামেলা ঝঞ্ঝাট যা কিছু হতো সেগুলোকে আমরা সামলাতাম, যা কিছু হতো আমরা নিজেরাই করতাম। তো ওই যে একটা এক্সপিরিয়েন্স আমার হয়েছিল, সেই এক্সপিরিয়েন্সের জন্য আমার কিন্তু এই আসানসোল ডিভিশনের পার্টিকুলার একটা ইভেন্টকে আমার ট্যাকেল করতে খুব সুবিধা হয়েছিল। সেই ইভেন্টটা কি, সেটা হচ্ছে বৈদ্যনাথ ধামের শ্রাবণী মেলা। আচ্ছা, ওটা তো খুব জনপ্রিয় এবং প্রচুর জনবহুল, প্রচুর, মানে ওখানে যে কি রকম ভাবে ভিড় হয় সেটা কেউ কল্পনা করতে পারবে না। মানে যে শাওন সময়, যেটা অ্যাকচুয়ালি কিন্তু বলে দিই, ওখানে যে শাওন আর আমাদের শ্রাবণ, দুটোর মধ্যে কিন্তু হেল এন্ড হেভেন ডিফারেন্স। শাওন হচ্ছে আলাদা, শাওনের যে একটা মাস সেটা শ্রাবণ মাস নয় কিন্তু। তো ওই শাওনের সময়তে ওখানে একজন করে মেলা অফিসার রিক্রুট করা হয়। আচ্ছা, তো আমি যখন প্রথম 2005-এ ওখানে মেলা অফিসার হয়ে গেলাম, আমার তো কোনো আইডিয়াই ছিল না। আমি গিয়ে দেখি আরে বাপে, অবশ্য আর একজন অফিসারও ছিলেন কমার্শিয়ালে সে বছর, তিনিও ছিলেন, তিনি পুরনো অফিসার। পরবর্তী 2 বছর অর্থাৎ 2005-এ তো আমার সাথে আরেকজন অফিসার গিয়েছিল, 2006-এ এবং 2007-এ তখন ওখানেতে
মানে মেলা অফিসার হিসেবে। এবং ওই একটা মাস কিন্তু আমি অন্তত যতদিন ছিলাম ওখানে আমার আন্ডারে যত ইন্সপেক্টররা থাকতো, যত স্টাফেরা থাকতো, আমি একটা স্ট্রিকচার জারি করে দিতাম যে ওখানে তো কারোর আমিষ খাওয়া চলবে না। কারণ দেওঘর যোশীডি ওই এলাকাটা কিন্তু সবাই নিরামিষাশী, ওখানে কেউ আমিষ খায় না। তো আমি অন্যান্য সময় গিয়ে হয়তো ওখানেতে আমিষ খেয়েছি, কেন অফিসার রেস্ট হাউসে রান্না করে দিয়েছে, খেয়েছি হয়তো, কিন্তু ওই মেলার সময় পার্টিকুলারলি আমি কিন্তু একদম বারণ করে দিতাম যে কেউ খাবে না। তো আমরা ওই সময় থাকতাম, পরিশ্রম হতো, কারণ আমার মনে আছে আমাদের হয়তো সকাল হতো রাত্রির, এই সকাল হতো বেলা 10:30 11টার সময়, 11:30 12টার সময় আমরা ব্রেকফাস্ট করতাম, 3টে 3:30 কি 4টের সময় লাঞ্চ করতাম। রাত্রের খাবার খেতে খেতে ওই 11:30 পৌনে 12টা বেজে যেত। এরকম হতো। মজার মজার ঘটনাও খুব ঘটতো। যেমন একটা ঘটনার কথা বলি। হ্যাঁ অবশ্যই, শুনি আমরা। একটা মজার ঘটনা বলি। আমার ওখানে একজন ইন্সপেক্টর ছিল, সে মানে মারা গেছে আনফরচুনেটলি এখন। খুব স্পিডে কথা বলতো। একদিন আমরা সবাই ওখানে দাঁড়িয়ে আছি মানে এটা কি একটু বলে দিই, সব ইন্সপেক্টররা না ওখানেতে ওই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো, মানে যেখানে লোকজন এসে প্ল্যাটফর্মে ঢুকবে তার মুখটাতেই আটকে দিত। লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো, তার মুখে হুইসেল থাকতো, হাতে একটা করে লাঠি। সেই লাঠিগুলো একজন হাতে হাতে ধরে ধরে একটা চেনের মতো করে দাঁড়িয়ে থাকতো, আর শুধু বাঁশি বাজিয়ে হাত দিয়ে শুধু আর একটা হাত দিয়ে ইশারা করে দিতে বুকিং অফিসের দিকে যাও। মানে উইদাউট পারচেজিং টিকিট কাউকে এন্ট্রি নিতে দেওয়া হতো না, কারণ প্ল্যাটফর্ম মধ্যে ভিড়ের মাঝখানে কি করে টিকিট চেকিং হবে, ওটা করা হতো। তো ওরই মাঝে দেখছি একটু সেই সময় ভিড়টা হালকা, একজন বম মানে যারা ওই জল নিয়ে আসে, একটু বলে দিই, তাদের দুটো ক্যাটাগরি আছে, একটাকে বলে বোল বম, একটাকে বলে ডাক বম। যারা গেরুয়া কাপড় পরে আসে তারা ওই সুলতানগঞ্জ থেকে জল তুলে থামতে থামতে যারা আসে তারা গেরুয়া কাপড় পরে আসে, তাদের বলে ডাক বম, তাদের বলে বোল বম। আর যারা হোয়াইট পোশাক পরে থাকে এবং ওই সুলতানগঞ্জে জল তোলার পর কোনো জায়গায় না থেমে সোজা একদম এসে বাবাধামে জলটা দেয়, তাদের বলে ডাক বম। তারা হোয়াইট পোশাক পরে। তো ওই গেরুয়া কাপড় পরা একজন বম, তিনি দেখি এসে দুস্থ, তার হাতে পয়সা করি কিছু নেই, তাকে এসে আমার একজন ইন্সপেক্টরকে এসে বলছে যে এরকম ভাবে হাতটা পেতে দাঁড়িয়ে আছে, মানে সে বোধহয় কিছু পয়সা করি চাইছে। আর দেখছি শুধু বলছে টমাটার খাও, টমাটার খাও। আমরা একটু অবাক হয়ে গেছি যে আরে এই লোকটা কিছু হাত পেতে দাঁড়িয়েছে, ওকে টমাটার খাও কেন বলছে। তো সেই লোকটা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর চলে গেল, আর একজনের কাছে গেল, সে ওর হাতে 10টা টাকা দিল, নিয়ে বেরিয়ে চলে গেল। तो আমি ডেকে বললাম যে प्रसाद जी आप इसको टमाटर खाने के लिए क्यों बोल रहे थे? वो नहीं सर, मैं तो टमाटर खाने का बात नहीं किया। नहीं तुम बोला उसको कि टमाटर खाओ? बोले नहीं सर, मैं उसको बोला कमा कर खाओ। তোমার হাট্টা কাটা চেহারা, তুমি কিছু করে খাও, তুমি ভিক্ষে চাইছো কেন? তো আমরা সবাই তখন আমাদের ভুল ভেঙেছিল, আমরা দেখেছিলাম যে মানে ওর কথাবার্তা এরকমই ছিল, স্পিডে কথা বলতে আমরা বুঝতে পারতাম না। আর একটা ঘটনা বলি, একদিন ওইরকমই এক বম এসে আমাদের এক ইন্সপেক্টরের কাছে এসে বলছে, আচ্ছা ইহা সচিবালয় কিধার है? सचिवालय तो इधर नहीं है, तो रांची में है। बोले नहीं नहीं सचिवालय है, इधर है। बोला नहीं वो रांची में है। तो वो सही खूब काकुती मिलती है, बोलिए ना कहाँ है सचिवालय? तो उन्होंने बोलते अरे आपको तो बोला ना सचिवालय इधर नहीं होता है, वो रांची में है। बोले नहीं हर बड़ा बड़ा स्टेशन में सचिवालय होता है। ये तो আমার মুখের দিকে তাকাচ্ছে, আমার মুখের দিকে তাকাচ্ছি, স্টেশনের সচিবালয়। তখন না ও কাঁধ থেকে ভেতর থেকে পৈতেটা বের করে কানে জড়িয়ে বলছে, বলিয়ে না বহুত জোর সে লাগা হয়। তখন আমরা বুঝলাম ও শৌচালয় খুঁজছে, তখন আবার তাকে গাইড করে পাঠানো হয়। তো এরকম অনেক মজার মজার ঘটনা কিন্তু ওখানে তো ঘটতো। একটা মজা তো আমারই করতে ইচ্ছা করছে। তুমি একটা জায়গায় বললে যখন প্রথম ট্রেনিং এ গেলে আর কি চারপাশে মহিলা পরিবৃত হয়ে দাঁড়িয়ে তখন কেঁদে ফেলেছো, ওটা এখনকার দিনে কেউ হলে তো নিজেকে অমিতাভ ভাবতো, তাতে তোমার চেহারা উচ্চতা যা বলে আর কি। যাই হোক, আচ্ছা এবার আসি একটু ভিন্ন ধর্মী প্রশ্নে। রেল নিয়ে, ভারতীয় রেল নিয়ে নানা রকম অভিযোগ শোনা যায়। যদি বাংলার প্রেক্ষিতে দেখি, এখানে অভিযোগগুলো আবার আরেকটু ভিন্ন ধর্মী। যেমন এখানে বাংলায় ঘোষণা হয় না, অ্যানাউন্সমেন্ট হয় না, বা হলেও ঠিক মতো হয় না, একটু জড়িয়ে জড়িয়ে দায় সারা গোছের করে দেওয়া হয়। অনেকে সেগুলো বুঝতে পারে না, হয়তো সবাই তো শহুরে নয়, শহুরে লোকজন বুঝতে পারলেও গ্রাম বাংলা থেকে যারা আসা যাওয়া করেন তারা সেই উচ্চারণগুলো বুঝতে পারে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এক লাইনে হয়তো ট্রেন দেওয়া হলো,
ঠিক আসার মুহূর্তে বা ঠিক সময় যখন ঘনিয়ে এলো আবার সেটাকে চেঞ্জ করে দেওয়া হলো, পাল্টে দেওয়া হলো। তো এই ব্যাপারগুলো কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত? না, কোনোটাই ইচ্ছাকৃত নয়। আমি 40 বছর রেলে চাকরি করেছি সুকান্ত। বিভিন্ন জায়গাতে চাকরি করেছি আমি, বিভিন্ন জায়গায়। মানে আমি এমন একজন মানে রেলের স্টাফ যে নিজেকে এরকম ভাবে ভাবতে আমি খুব আনন্দ পাই যে আমি যেমন একদম গ্রাসরুট লেভেলের টিকিট কালেক্টরের চাকরি করেছি, সেরকম আমি সেক্রেটারি টু জিএম এর কাজ করেছি, সেক্রেটারি টু চিফ কমার্শিয়াল ম্যানেজারের কাজ করেছি, আমি একটা জোনের ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজারের কাজ করেছি, এবং সবশেষে আমি চিফ পাবলিক রিলেশন অফিসারের কাজ করেছি। তো আমি কতগুলো কথা বলি, এই যে ঘটনাগুলোর কথা বললি তুই, এই ঘটনাগুলো কোনোটাই কিন্তু কেউ ইচ্ছাকৃতভাবে ঘটায় না। যেমন বলি, প্ল্যাটফর্ম চেঞ্জ করা, বিশেষ করে কোনো স্পেশাল অকেশন যখন হয়, কোথাও থাকে, যখন প্ল্যাটফর্ম চেঞ্জ করা কিন্তু স্ট্রিক্টলি মানা করা থাকে। প্ল্যাটফর্ম চেঞ্জ হবে না যদি না কোনো এক্সট্রিম এমার্জেন্সি কিছু অ্যারাইজ করে, তা না হলে কিন্তু প্ল্যাটফর্ম চেঞ্জ হয় না। আর অ্যানাউন্সমেন্টের কথাটা বলি, অ্যানাউন্সমেন্ট এখন তো বেশিরভাগ জায়গাতেই এখন আর ম্যানুয়াল অ্যানাউন্সমেন্ট নেই, এখন আইভিআর এর সিস্টেমে সব অ্যানাউন্সমেন্ট গুলো হয়। যখন ম্যানুয়াল অ্যানাউন্সমেন্ট ছিল তখনও কিন্তু যিনি অ্যানাউন্সার ছিলেন তার কাছে ইনফরমেশনটা আসতো যে এই ট্রেন এই প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, সে সেটাকে অ্যানাউন্স করতো। ঠিক আছে, যেমন আমরা জানি শিয়ালদা স্টেশনেতে আমাদের একজন পরিতোষ বলে একটি স্টাফ ছিল, সে কিন্তু ব্লাইন্ড, টোটালি ব্লাইন্ড, কিন্তু সে শিয়ালদা স্টেশনের লক্ষ লক্ষ লোককে গাইড করতো। তো সে তো আর দেখতে পাচ্ছে না কোন প্ল্যাটফর্মে কোন গাড়িটা আসছে, তার কাছে যে ইনফরমেশনটা আসে সেই ইনফরমেশনটাই সে থ্রু মাইক্রোফোন সে বলে দেয়। অনেক সময় হয় কি, লাস্ট মোমেন্টে কোন ট্রেন একটা প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে দেওয়া হয় না, তা নয় বলছি আমি, হয়। কিন্তু ওই যে বললাম, এক্সট্রিম এমার্জেন্সি ছাড়া কোনো সময়ের জন্য চেঞ্জ করা কিন্তু হয় না। এবার প্রশ্ন জাগতে পারে, সেই এক্সট্রিম এমার্জেন্সি গুলো কি আমরা তো হুড়হাড় করেই দেখতে পাই? না, সেক্ষেত্রেও এমার্জেন্সি থাকে। এমার্জেন্সি কি, হয়তো একটা যে রেকটাকে প্লেস করবে বলা হয়েছিল, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে রেকটাকে প্লেস করবে বলা হয়েছিল সেই রেকটা যে কোনো কারণেই হোক, হয়তো কিছুটা আসার পর দেখা গেল সেটা আর আসছে না, বা ইঞ্জিন খারাপ হয়ে গেছে, বা কিছু গন্ডগোল হয়েছে, তা সে তো তখন তো ডাইভার্সনের উপরে উঠে গেছে। এবার সেটাকে ওখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া, এসব করতে গেলে সময় লাগবে। এর চেয়ে তাড়াতাড়ি হবে যদি ওটাকে অন্য কোনো প্ল্যাটফর্মে গাড়িটাকে দিয়ে দেওয়া হয়। বা যদি দেখা যায় একটা টার্মিনাল পয়েন্টে বাঞ্চিং অফ ট্রেনস হয়ে গেছে, মানে অনেক ট্রেন একসাথে এসে টার্মিনেট করে গেছে, এবার তখন যে প্ল্যাটফর্মটাকে আগে খালি পাওয়া যাবে সেই ট্রেনে, সেই প্ল্যাটফর্মে রেকটাকে ঢুকিয়ে দেওয়া হয়, যাতে তোমার অন্তত মানে ট্রেনটাকে মোটামুটি ঠিক সময়ে চালানো যায়। তো এরকম কিছু ঘটনা ঘটে যার ফলে চেঞ্জ করতে হয়। এমনি ইন্টেনশনালি কেউ কিচ্ছু করে না, কারণ হচ্ছে, যেটা আবার বলছি, একটা ট্রেন চালাতে গেলে নিঃশব্দে, কিন্তু এটা আমি সব জায়গাতে বলি, নিঃশব্দে কয়েক হাজার এমপ্লয়ি কাজ করে যায়। কেউ কিন্তু যে কারোর সাথে ইচ্ছে করে কোঅর্ডিনেশন রেখে তবে করবে এরকম ভাবে হয় না। মানে একজন, সে জানে আমার এই কাজটা হচ্ছে, এই কাজটা ওকে বলে দেওয়া, তাকে বলে দিল, সে জানে আমার কাজটা হচ্ছে, নেক্সট ম্যানকে বলে দেওয়া, সে নেক্সট ম্যানকে বলে দিল, এরকম ভাবে চেইন সিস্টেমে কিন্তু। তাহলে এই প্রসঙ্গে আবার একটা কথা বলি, ইদানিং মানে একদম বর্তমান সময় যদি ধরি আর কি, বছর 2-3 বা আড়াই বা বছর খানেকও যদি বলি, রেল দুর্ঘটনা তুলনামূলক কিছুটা বেড়েছে। মানে বড়সড় দুর্ঘটনায় শুধু বলছি না, ছোটখাটো হয়তো কোন একটা গাড়ি অপর একটা গাড়ির সঙ্গে গিয়ে মুখোমুখি বা পিছনে গিয়ে মারলো, বা লাইনচ্যুত হয়ে গেল, তার সঙ্গে বড় কোনো দুর্ঘটনাও হয়েছে, খুব সামান্য হলেও একটা ঘটেছে। তো এগুলোর ক্ষেত্রে কি মনে হয় পর্যাপ্ত পরিমাণ কর্মীর অভাব, নাকি দায়িত্ববোধের অভাব, নাকি কোনো অন্তর্ঘাত বলে? না, আমি কয়েকটা কথা বলি। যে অ্যাক্সিডেন্ট গুলো ঘটেছে আমরা সেগুলো সব ক্ষেত্রেই আমরা দেখে, সব ক্ষেত্রে না হলে কিছু ক্ষেত্রেই দেখেছি, বেশিরভাগ ক্ষেত্রেই কি হয়েছে, সিস্টেম ফেলিওর, তাই তো? এবার একটা সিস্টেম তো শুধুমাত্র একটা যন্ত্র নয়, সেক্ষেত্রে একটা মানুষও থাকে। সুতরাং একটা সিস্টেম যদি ফেল করে, সেক্ষেত্রে একটা মানুষ যে তার সাথে জড়িত নয় এটা কেউ বলবে না, কোনো মূর্খ সে কথা বলবে না। কারণ একটা যে কোনো জিনিসেরই সিস্টেম যতই থাকুক, সেই সিস্টেমটাকে কিন্তু চালনা করে একটা মানুষ। সুতরাং সিস্টেম ফেল করলে, হ্যাঁ সিস্টেম ইটসেলফ ফেল করে যেতে পারে, কোনো হয়তো মানুষ চেষ্টা করে সেটাকে ঠিক করতে পারছে না, এরকম হয় না তা নয়, কিন্তু মানুষও সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে জড়িয়ে থাকে না তা নয়, জড়িয়ে থাকে। এবং সেটাকে যখন
লোকেট করা হয় যে কোন সিস্টেমটা ফেলিওর হলো বা কোন মানুষটার জন্য, মানুষটা তো অবভিয়াসলি সে পানিশমেন্ট পাবে, সে শাস্তি পাবে, কিন্তু সিস্টেমটাকেও রেকটিফাই করার বন্দোবস্ত করা হয়। আমি যখন প্রথম বললাম যে অ্যান্টি ফ্রড ডিপার্টমেন্টে যখন গিয়েছিলাম, তখন আমাকে কিন্তু একটা কথা আমার বস শিখিয়েছিলেন, যেটা আমি এখনো মেনে চলি, এখন অনেককেই বলি। মাঝখানে বলে দিই, আমি ভালো মাস্টারমশাই না হতে পারি, আমি কিন্তু ভালো ছাত্র। আমাকে আমার মাস্টারমশাইরা যা বলে আমি সেগুলো শুনি। তো তিনি একটা কথা বলেছিলেন যে তোমার কাজ কিন্তু ওই কেউ চুরি করছে তাকে ঘ্যাক করে ধরে তার গলাটা কেটে দেওয়া তা কিন্তু নয়, তা কিন্তু নয়। ইউ আর নট ওয়াচ ডগ, সরি, ইউ আর নট ব্লাড হাউন্ড, ইউ আর ওয়াচ ডগ। এই কথাটা আমাকে বলেছিলেন। মানে তোমার মেন কাজটা হচ্ছে সিস্টেম ইমপ্রুভমেন্ট। তোমার ওই সিস্টেমটা যদি ইমপ্রুভ করে আর ভালো করা যায় সেটা তুমি করবে। তো এটা একটা রেলের, এটা কিন্তু মোটো রেলের, এটা হচ্ছে একদম বলতে পারি সেটাকে একটা পাখির চোখ। এটা প্রত্যেকেই মেনে চলে যাতে যতটা সম্ভব সিস্টেম ইমপ্রুভমেন্ট করা যায়। আমি একটা এক্সাম্পল দিই। একবার আমি তখন মনে আছে, আমি তখন ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার, আর বাই ভার্চু অফ পোস্ট ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার হচ্ছে টোটাল একটা আমাদের ইস্টার্ন রেলের টিকিট চেকিং এ সে হচ্ছে মনিটর। টিকিট চেকিং নয়, মানে আরো অনেক আছে, সে স্টাফ অফিসার, সে কমপ্লেন অফিসার, সে টিকিট চেকিং এর অফিসার। তো একবার আমাদের রেলওয়ে বোর্ড থেকে সব এই ডেপুটিদের কাছ থেকে বা অনেকের কাছ থেকে সিস্টেম ইমপ্রুভমেন্টের জন্য কিছু সাজেশন চাওয়া হয়েছিল। তো যথারীতি আমাদের রেলওয়ে এসছে, আমি তখন একটা সাজেশন দিয়েছিলাম থ্রু মাই সিসিএম, সেটা আজকে আমার স্বীকার করতে কোনো বাধা নেই। আমার সিসিএম এর থ্রু দিয়ে, আমার চিফ কমার্শিয়াল ম্যানেজারের থ্রু দিয়ে একটা সাজেশন দিয়েছিলাম যে এই যে যারা ট্রেনে যেসব টিকিট কালেক্টররা যায় ওদের হাতেও আলাদা, ওদের হাতেও রেল থেকে সিং দেওয়া হোক। কারণ হচ্ছে ওদের কিন্তু কন্ট্রোলের সাথে বা বিভিন্ন জায়গার সাথে যোগাযোগ রাখাটা সবার আগে দরকার। ট্রেনে কোনো প্যাসেঞ্জারের কোনো বিপদ হলো, সে কোন হসপিটালে ফোন করবে বা সামনের যে কন্ট্রোল সিস্টেম আছে সেই কন্ট্রোলে ফোন করবে। তার কাছে যদি আমি একটা রেলের ফোন দিয়ে দিই, সেটার জন্য যদি তাকে পয়সা বিয়ার করতে না হয় একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত, তাহলে সে কিন্তু উইদাউট এনি হেজিটেশন ফোনটা করবে। তার নিজের ফোন হলে সে একটু হেজিটেট করবে, আমার পয়সা কাটা যাবে, আমার এইভাবে। এটা হিউম্যান নেচার। তো যাই হোক, আমাদের ইস্টার্ন রেলের সে প্রস্তাবটা মেনে কিন্তু রেল বোর্ড সেটা মেনেছিল এবং সেটা মেনে সবাই এখন টোটাল ইন্ডিয়ান রেলের টিকিট চেকিং স্টাফেদের মোবাইলের সিম দেওয়া হয় রেল সাপ্লাই করে। আর একটা উদাহরণ দিই, আমারই একজন স্টাফ, খুব এখনো তার সাথে আমার সম্পর্ক আছে, সে কিছুদিন আগে একটা পলিসি তৈরি করেছিল, রেলের পার্সেলের পলিসি। সেই পলিসি আগে ছিল না, রেলের ছিল না, আমি অত ডিটেলসে যাচ্ছি না। সেই পলিসিটা তৈরি করে যখন পাঠায় রেলওয়ে বোর্ডকে, রেলওয়ে বোর্ড দেখেছিল ঠিক এটা দিয়ে আমার সিস্টেম ইমপ্রুভমেন্ট হতে পারে, অ্যাট দ্য সেম টাইম রেলের কিছু রেভিনিউ আসতে পারে। তার সেই পলিসিটাকে কিন্তু অ্যাডাপ্ট করা হয় এবং সেটা টোটাল ইন্ডিয়ান রেলে সেই পলিসিটাকে সার্কুলেট করা হয়। এখনো সেই পলিসিটা ইমপ্লিমেন্টেড আছে। তো রেল কিন্তু এগুলো করে, মানে সিস্টেম ইমপ্রুভমেন্টের জন্য করে এবং সবার মত নেয়। মানে অনেকে জানে না রেলের মধ্যে একটা শব্দ আছে, একটা বলতে পারে যে একটা ছোটখাটো কি বলবো সিস্টেম, তার নাম হচ্ছে প্রেম, PREM, পার্টিসিপেশন অফ রেলওয়ে এমপ্লয়িজ ইন ম্যানেজমেন্ট। তার মিটিং হয় এবং রেলওয়ে এমপ্লয়িরা সেখানে পার্টিসিপেট করে, সেখানে অফিসাররা তাদের থেকে তাদের সুচিন্তিত মতামত গ্রহণ করে, নেয়, নিয়ে যেগুলো ইমপ্লিমেন্ট করার মতো হয় সেগুলোকে ইমপ্লিমেন্ট করে। এটা কিন্তু রেলেই আছে। আচ্ছা, এই প্রসঙ্গেই তাহলে বলি, এই যে শেষ যে দুর্ঘটনা ঘটলো রেলকে নিয়ে আর কি, যেহেতু রেল যুক্ত ব্যাপারটার সঙ্গে ওই জন্য বলছি, কুম্ভ মেলা চলছে, দিল্লিতে একটা বড় ঘটনা ঘটে গেল, তো এখানেও যথারীতি বিভিন্ন গণমাধ্যম যেগুলো, সেখানে যথারীতি রেলের ঘাড়ে একটা দায় চাপানো হচ্ছে। আমি রেলের সঙ্গে কোনোভাবেই যুক্ত নই, যেহেতু তুমি দীর্ঘদিন একটা বড় পদে কাটিয়ে এসেছো, তোমার কাছ থেকে উত্তরটা জানতে চাইছি যে এক্ষেত্রেও কি মনে হয় দায়টা পুরোপুরি রেলের, নাকি ঘটে যাওয়া একটা ঘটনা, নাকি এখানেও কোনো একটা অন্তর্ঘাত থেকে থাকতে পারে? না, প্রথমেই বলে রাখি, যেহেতু এটার এখনো পর্যন্ত কোনো ইনভেস্টিগেশন রিপোর্ট বেরোয়নি, সেহেতু এটা সম্বন্ধে কমেন্ট করাটা এখন একটু আগ বাড়িয়ে বেশি বলা হয়ে যাবে। তবে আমি
সংবাদ মাধ্যম থেকে যেটুকু জেনেছি সেটুকু নিয়ে আমি আমার মতটা বলতে পারি। সংবাদ মাধ্যমেই আমি জেনেছি যে তারা একটা বলছে যে আরপিএফ নাকি রিপোর্ট দিয়েছে যে প্ল্যাটফর্ম চেঞ্জ হয়েছিল, তার জন্যই ঘটনা ঘটেছে। রেলওয়ে অথরিটি কিন্তু বলেছে যে তারা বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট সংগ্রহ করছে, সেই রিপোর্টগুলোকে সমস্তগুলোকে যাচাই করে তারা দেখবে যে কি ঘটনাটা ঘটেছে। তো আমি যে কথাটা আগে বললাম যে প্ল্যাটফর্ম চেঞ্জ কিন্তু চট করে হয় না। আমি তর্কের খাতিরে যদি ধরেও নিই যে হ্যাঁ প্ল্যাটফর্ম চেঞ্জ হয়েছিল, তাহলেও নিশ্চয়ই মানে আই এম শিওর যে প্ল্যাটফর্ম চেঞ্জটা কিন্তু কোনো সামান্য কারণে যে একজন চাইলো না 12 নম্বর প্ল্যাটফর্মটা আমার পছন্দ হচ্ছে না, আমি 16 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিই, আমার 14টা পছন্দ হচ্ছে না, আমি 12তে ফিরিয়ে নিয়ে যাচ্ছি, এটা হয় না। মানে তার পিছনে হয়তো কোনো গুরুতর নিশ্চয়ই তার পিছনে কোনো গুরুতর কারণ ছিল, তাই যদি প্ল্যাটফর্ম চেঞ্জটাই যদি রিজন হয় তাহলে নিশ্চয়ই তার পিছনে কোনো গুরুতর কারণ ছিল, তাই এটা হয়েছে। দেখ একটা কথা বলি, কেউ তো চাইবে না যে মানুষের মৃত্যু হোক, একদমই তাই, মানুষের প্রাণহানি হোক, কেউ চাইবে না, কেউ চায় না। তো ন্যাচারালি রেলও কোনোদিন চায় না যে এরকম একটা কোনো দুর্ঘটনা ঘটুক। দুর্ঘটনা ঘটে যাওয়ার পর অনেকে অনেক কিছু বলে, অনেক বিক্ষের মতো মতামত দেয় অনেকে। যেমন এক্ষেত্রেও অনেকে বলছে অত টিকিট ইস্যু করার কি দরকার ছিল, যেখানে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ লোক দাঁড়িয়ে আছে, সেখানে চিন্তা করতে যদি বুকিং কাউন্টার বন্ধ করে দেওয়া হয় কি অবস্থা হবে? সেখানে তো রাগের বহিঃপ্রকাশটা আরো বেশি হবে। সেখানে যে কি ম্যাসাকার কাণ্ড হবে সেগুলো আমরা দেখেছি, আমাদের বাস্তব অভিজ্ঞতা আছে, আমরা দেখেছি যে কি হয় সেক্ষেত্রে। তো ন্যাচারালি ওগুলো যাদের কোনো প্র্যাকটিক্যাল সেন্স নেই তারা হয়তো ওসব কথাবার্তা বলতে পারে। আমি খুব স্ট্রেট ওয়েতে বলছি, এটা বাস্তবসম্মত কোনো ব্যাখ্যা নয়। বোঝা গেল। আচ্ছা, এবার একটা প্রশ্ন করি, তোমার সঙ্গে দীর্ঘদিনের পরিচিতির সূত্রে আর কি এটা জানা বলে বলছি। করোনার সময়ে বোধহয় ঘটনাটা ঘটেছিল, ওই বর্ধমান প্ল্যাটফর্ম, বর্ধমান স্টেশনের যে সামনের অংশটা, ওইখানে কিছুটা অংশ, দোতলার কিছুটা অংশ ভেঙে পড়ে গিয়েছিল। আর তার পরের দিন তোমার বইমেলার বনভোজন ছিল, পিকনিক ছিল, যাওয়ার কথা ছিল আমাদের সঙ্গেই। ঘটনাটা ঠিক সন্ধ্যেবেলায় ঘটলো, আগের দিন তুমি ব্যস্ত হয়ে গেলে, যেতে পারলে না। মানে এই যে কি বলবো, স্যাক্রিফাইস করা আর কি, কিছু একটা আনন্দকে উৎসর্গ করে দেওয়া অন্যের জন্য, এটা একদিক থেকে চাপ, একদিক থেকে দায়িত্ববোধ। এই রকম ঘটনাগুলো কি রকম ভাবে সামলাও, মানে কতটা মন থেকে, কতটা দায়িত্ববোধ থেকে? না অ্যাকচুয়ালি না, ওরকম ভাবে সিজনড হয়ে গিয়েছিলাম, কারণ ওটা তো প্রথম ছিল না, এর আগে অনেকবার হয়েছে। আমার হোটেল বুকিং হয়ে গেছে, ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে, যেদিনে যাব সেই দিনে রাত্রে ট্রেন, সকালবেলাতে শুনছি আমার ছুটি ক্যান্সেল। আচ্ছা, আমি যেতে পারিনি, মেয়েকে স্ত্রীকে তাতে পাঠিয়ে দিয়েছি, আরো যারা গেছে তাদের সাথে পাঠিয়ে দিয়েছি, আমি একা থেকে গেছি, বা কোনো বারে টোটাল ট্যুরটাই ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তো এটা মানে অ্যাকচুয়ালি যারা রেলেতে চাকরি করে, বিশেষ করে যারা রেলওয়ে অফিসার, তাদের এটা মেনে নিতেই হয়। আচ্ছা, আর বর্ধমানের ঘটনাটা বলি, আমি সেই দিনেই কিন্তু বর্ধমানে এসেছিলাম। আমি এখানে ঢুকেছিলাম, আমার এই বাড়িতেই আমি এসেছিলাম যখন, তখন ওই সন্ধ্যে 7টা 7:30 এরকম বাজে। আমার এক সিনিয়র বন্ধু তরুণদা বলে, তো তরুণদাকে চিনিস? তরুণদা, আমি এসছি বলে সেও এসছে, আমি বৌদি তরুণদা সব মিলে বসে বসে আমরা বৈঠকি আড্ডা যা হয় এরকমই গল্প করছি বসে। হঠাৎ নিউজ 18 বাংলার একজন রিপোর্টার আমাকে ফোন করে আমাকে বললো যে কোথায় আছেন? আমি বললাম যে বর্ধমানে, এই তো কিছুক্ষণ আগে এলাম। বলে ফিরে পড়ুন মানে? বলে যে বর্ধমান স্টেশন বিল্ডিংটা তো ভেঙে দিলেন, আবার ওখানে থেকে কি করবেন? আমি ভেঙে দিলাম মানেটা কি? এবার ভিডিও পাঠাচ্ছি, দেখুন। ভিডিও দেখে আমার মাথায় হাত দিয়ে যথারীতি আমার যা কর্তব্য, প্রথম কাজটাই হচ্ছে আমার জিএম কে বলা। জিএম কে ফোন করলাম, জিএম জানতেন, জিএম বললেন যে তুমি তাড়াতাড়ি ফিরে চলে এসো। এবার আমার কাজ থাকে, সিপিআরওর যে কাজ, আমাকে রেলওয়ে বোর্ডকে জানাতে হবে, রেল মিনিস্ট্রিকে জানাতে হবে। আমি এখানে বসে সব আমার আড্ডা সব গেল, আমি আগে টুকটাক করে সবাইকে জানিয়ে দিলাম। জানিয়ে দিয়েই সঙ্গে সঙ্গে প্রথম কাজ হচ্ছে আমার একটা গাড়ি ভাড়া করা। গাড়ি ভাড়া করে আমার মনে আছে আমরা এখান থেকে, বাড়ি থেকে ওই 9টা নাগাদ আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম। আচ্ছা, প্রায় রাত্রি 12:30 পৌনে 1টার সময় আমি অফিসে ঢুকেছিলাম, আমার অফিসে। তখন অলরেডি সেখানে রিপোর্টারদের মেলা, প্রত্যেকেই বসে আছে, কতক্ষণে সিপিআরও আসবে, যা হয় সেই সারা রাত ওখানে গেল। পরের দিন আমার মনে আছে আমি বোধহয় সকালে 8:30 9টা নাগাদ আমি একটু রিলিভড হয়েছিলাম, বাড়িতে গিয়ে জাস্ট চান করে আবার চলে এসেছিলাম অফিসে। হয়। আচ্ছা, শেষ প্রশ্ন দিয়ে আবার শেষ করছি।
তোমার দৃষ্টিতে দীর্ঘদিন চাকরি সূত্রে যে অভিজ্ঞতা লাভ করেছো, সামনে থেকে যে আশার আলো দেখেছো বা ত্রুটি বিচ্যুতি দেখেছো রেলকে নিয়ে, ভবিষ্যতে ভারতবাসীর জন্য জনগণের সেবার কাজে আর কি রেল কতটা তার দায়িত্ব পালন করতে পারবে বা কতটা ব্যর্থ হবে বলে মনে হয়? দেখো, আমি প্রথম কথাই একটা বলে রেখে দিই, আমি আমার পার্সোনাল লাইফেও হোক, চাকরি জীবনেই হোক, ব্যর্থতা কথাটাকে আমি কোনোদিন গুরুত্ব দিই না। আচ্ছা। সুতরাং সে যাই হোক না কেন, আমি অলওয়েজ পজিটিভলি ভাবতে ভালোবাসি। আমার ফ্যামিলিতেও তাই, সব ক্ষেত্রেও তাই। তুই আমাকে অনেকদিন থেকে জানিস, তুই ভালো করে বুঝবি এটা। সুতরাং রেল ব্যর্থ হবে আমার স্বপ্নেতেও নেই, কোনোদিন অদূর ভবিষ্যতেও আমি কোনোদিন এটা ভাববো না। আচ্ছা। তবে হ্যাঁ, এত বড় একটা নেটওয়ার্ক, এটা একটা দেশের মেরুদণ্ড বলতে গেলে, তো সেখানে এত লোক যেখানে কাজ করছে, সেখানে কোনো ত্রুটি বিচ্যুতি থাকবে না, সেখানে কোনো ভুল হবে না, এটা তো হতে পারে না। আমি যদি বলতে চাই যে না, রেলের কোনো ভুল নেই, রেলের কোনো ত্রুটি বিচ্যুতি নেই, তাহলে আমার মতো মহামূর্খ আর পৃথিবীতে নেই। আছে, নিশ্চয়ই থাকবে। কিন্তু আমি যেটা বলছি, প্রথম থেকে যেটা বলে আসার চেষ্টা করছি, সেটা হচ্ছে চিরকাল কিন্তু রেল তার সিস্টেম ইমপ্রুভমেন্টকে জোর দিয়ে এসেছে। আচ্ছা। তার ইচ অ্যান্ড এভরি স্টেপ, ইচ অ্যান্ড এভরি ডিপার্টমেন্টে কিন্তু এই জিনিসটাই আছে যে সিস্টেম ইমপ্রুভমেন্ট। অনবরত রেল সিস্টেম ইমপ্রুভ করার চেষ্টা করে চলে, আজও তাই চলেছে। দেখতে পাচ্ছ, আমরা একরকম দেখে এসেছি, আমরা তো স্টিম ইঞ্জিন দেখেছি, ডিজেল ইঞ্জিন দেখেছি, ইলেকট্রিক ইঞ্জিন দেখেছি, বন্দে ভারত দেখছি, তাই না? তো ন্যাচারালি সিস্টেম ইমপ্রুভমেন্ট রেল সবসময় করেই চলেছে। তো আমি জানি আগামী দিনেও এই সিস্টেম ইমপ্রুভমেন্ট চলবে। আমি শুধু একটা দুটো মানে গল্পের কথা, গল্প নয়, মানে ঘটনার কথা বলি, তাহলেই বুঝতে পারবে যে কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে রেল। আমাদের প্রথম রেল চলেছিল কবে? 1853 এপ্রিল, 16 এপ্রিল প্রথম চলেছিল। বম্বে থেকে থানে চলেছিল। 16 তারিখে গিয়েছিল, গিয়ে 17 তারিখে ফিরেছিল। 18 তারিখে ওই পুরো রেকটা ভাড়া নিয়ে নিয়েছিলেন গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলের যিনি তখন ডিরেক্টর, অন্যতম ডিরেক্টর ছিলেন জামশেদজি জিজি বয়। আচ্ছা। তিনি পুরো প্রমোদ ভ্রমণের জন্য ট্রেনটা ভাড়া নিয়ে গিয়েছিলেন, ফিরে এসেছিলেন। তাহলে আজকে আমরা ওই আগের সিস্টেমটাকেই কিন্তু ইমপ্রুভ করে নিয়ে এসেছি। আগেও ট্রেন ভাড়া হতো, সেটাকে হয়তো এখন অনলাইন সিস্টেম করেছি, সিঙ্গেল কাউন্টার সিস্টেম করেছি, অনেক কিছু করেছি। তো এটা যেমন একটা উদাহরণ দিচ্ছি। দ্বিতীয় আর একটা কথা আমি বলি, মানে রেল কিভাবে বিভিন্ন লোকের সাথে জড়িয়ে রয়েছে, কিভাবে বিভিন্ন জায়গার মানুষকে সার্ভিস দিয়ে যাচ্ছে। একটা সময় ছিল যখন হাওড়া থেকে হুগলি পর্যন্ত প্রথম ট্রেন চালু হয় 1854 সালের 15ই আগস্ট যখন চালু হয়, তখন লোকে রাস্তার ধারে, রেল লাইনের ধারে দাঁড়িয়ে শাঁখ বাজাতো, উলুধ্বনি দিত, ফুল ছুঁড়তো, ইঞ্জিনে গিয়ে মালা পরিয়ে দিত। আজকেও কিন্তু তখন কি ছিল, রেলকে নিয়ে একটা আবেগ ছিল, আজকেও কিন্তু রেলকে নিয়ে সেই আবেগই আছে। আমি অনেক মানে নাম করা লোককে বলতে শুনেছি যে আমি ফ্লাইটে যাব না, আমি ট্রেনে যাব, আমি ট্রেনের জানলার ধারে বসবো, জানলার ধারে বসে আমি সমস্ত কিছু দেখতে দেখতে যাব। সেই আবেগেরই ফসল বোধহয় পথের পাঁচালী। ইয়েস, শুধু পথের পাঁচালী তো আমাদের রাস্তা দেখেই ছিল, প্রচুর এরকম আছে। সত্যজিৎ রায়ের নায়ক সিনেমা, পুরো ট্রেন কম্পার্টমেন্টের মধ্যে বইটা। তো ন্যাচারালি সেদিনেও সেই আবেগটা ছিল রেলকে নিয়ে, প্রথম রেল চলছিল বলে। আজকে এত বছর পরেও কিন্তু রেল সম্বন্ধে আবেগ মানুষের কমেনি। তা রেল সেটা ধরে রাখতে পেরেছে, রেল সমর্থ হয়েছে যে সেই আবেগটাকে মানুষের মধ্যে জিয়ে রাখতে, সেটাকে ধরে রাখতে। এটা কম কথা নয়, একদমই। সেটা সিস্টেমটা হয়তো পাল্টেছে, তার ধারাটা হয়তো পাল্টেছে, কিন্তু আবেগটা এখনো মানুষের মধ্যে আছে। বেশ, আজ তাহলে শেষ করছি। বেশ, নমস্কার জানাই শুধু দর্শকবৃন্দ। আশা করব এই ত্রুটি বিচ্যুতিগুলো কাটিয়ে উঠবে রেল, এবং ভারতবাসীর সেবায় সে আরো বেশি করে আত্মনিয়োজিত হবে, নিজেকে উৎসর্গ করবে, এবং তার যারা আধিকারিক রয়েছেন, কর্মচারী বৃন্দ রয়েছেন, তারাও নিজেদেরকে উজাড় করে দেবেন রেল ব্যবস্থার উন্নয়নের জন্য। এই আশা রেখে আজকের মতো শেষ করছি। আমি এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম সুকান্ত প্রামাণিক।